কালীগঞ্জ মোড়ে বাস থেকে তপন যখন নামলো তখন রাত প্রায় 11:30। বাস স্টপের আশেপাশে দোকানপাট সব বন্ধ। অমলবাবু সাইকেল গ্যারেজ থেকে সাইকেল নিয়ে ও বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাড়ি পৌঁছতে তার মিনিট 20 সময় লাগবে। আর তার বাড়ির পথেই পড়ে সেই পুরো বাড়িটা, যার ভুতুড়ে বদনাম আছে। মিনিট 10 চলার পর তপনের মনে হলো সাইকেলটা সে যেন আর টানতে পারছে না। পা দুটো যেন তার ঠান্ডায় জমে গেছে, আর সাইকেলের পেছনে কেউ যেন একটা বিশাল পাথর বেঁধে দিয়েছে। ভয়ে শরীরের ভারসাম্য সে যেন হারিয়ে ফেলল। আরও একবার সাইকেলের গতি বাড়ানোর ব্যর্থ চেষ্টা করলো, আর ঠিক তখনই তার পিঠে এক হিমশীতল হাতের থাবা এসে বসল। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার গল্পের আসরে সবাইকে স্বাগত। সকলে কুশল কামনা করে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদের শোনাবো একটি রোমহর্ষক ভৌতিক কাহিনী, অশরীরী। গল্পটি শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যে সকল শ্রোতা বন্ধুরা ইতিমধ্যেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। আপনাদের সহযোগিতা আর ভালোবাসা আমার একান্ত কাম্য। শুরু করছি আজকের গল্প, অশরীরী। গল্প পাঠ ও লেখনীতে আমি শ্রী। কালীগঞ্জ মোড়ে বাস থেকে তপন যখন নামলো তখন দেখলো বাস স্ট্যান্ডের আশপাশে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। তার উপর কোথাও কোনো জনমানবের চিহ্ন মাত্র নেই। হাতের ঘড়িটার দিকে তাকাতেই তপন চমকে উঠল। রাত প্রায় 11:30 বাজে। হাওড়া থেকে ট্রেনটা মিস হয়ে যাওয়ায় বাধ্য হয়ে বাসেই আসতে হলো। তবে এতটা যে রাত হয়ে যাবে সেটা তপন ভাবতেই পারেনি। আর দীর্ঘ 3 ঘন্টার পথটা বাসের মধ্যেও ঘুমিয়ে পড়েছিল। যাই হোক, কালীগঞ্জ মোড় থেকে মিনিট 20 সাইকেল চালিয়ে একটা ছোট্ট গ্রাম আর একটা বিরাট নির্জন ফাঁকা মাঠ পেরোলেই তপনের বাড়ি। আর এই মাঠের ওপরই আছে সেই পুরো বাড়িটা, যে বাড়িটার ভুতুরে বাড়ি বলে বদনামও আছে। কালীগঞ্জ মোড় থেকে ডান দিকের রাস্তাটায় হনহনিয়ে ঢুকে পড়ল তপন। ইট বেছানো এই পথটায় নীলগঞ্জের সামনে 2টো শাখায় ভাগ হয়ে গেছে, আর তার একটা গেছে তপনের বাড়ির দিকে। ডান হাতি রাস্তাটা ধরে কিছুটা হাঁটার পর বাঁ পাশে এক ছোট্ট বাড়ির বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালো। একটা টিনের দরজা। দরজার ওপরে মোটা মোটা অক্ষরে লেখা, সাইকেল জমা রাখা হয়। এটা অমলবাবুর বাড়ি। যারা কাজকর্ম, লেখাপড়া ইত্যাদির তাগিদে রোজ শহরে যায় তারা প্রায় সকলেই এখানে তাদের সাইকেল আর মোটরসাইকেলগুলো জমা রেখে যায়। ভাড়া খুবই কম, সাইকেল প্রতি 5 টাকা আর মোটরসাইকেল 10 টাকা। তপন বাড়ির টিনের দরজায় কয়েকবার সজোরে আঙুলে টোকা দিল, কিন্তু কোনো সাড়া মিলল না। শীতের ঠান্ডা হাওয়া দাঁতে দাঁতে কাঁপুনি ধরাচ্ছিল। মাথার মাফলারটা তাই ও আরো শক্ত করে আর কায়দা করে বেঁধে নিল। হাতের তালু দুটো ঘষতে ঘষতে ডাক দিল, জেঠু, ও জেঠু, দরজাটা খুলুন, সাইকেলটা নেব। তারপর আরো বেশ কয়েকবার ডাকাডাকি করেও কোনো কাজ হলো না। দাদাকে ফোন করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করে দেখে সেটাও বন্ধ। মনে মনে বিরক্তিসূচক শব্দ করে দরজাটার দিকে ফিরে দাঁড়াতেই দেখল একটা কুঁজো কালো মূর্তি অন্ধকার ঠেলে দরজার দিকে এগিয়ে আসছে। কিছুটা সামনে আসতেই লোকটার হাতের হ্যারিকেনের মৃদু আলোয় তপন তাকে চিনতে পারল। হ্যাঁ, এ তো দোকানি অমলবাবু। এতক্ষণে ও আশ্বস্ত হলো, আর দুশ্চিন্তাও দূর হলো, মাথাটাও খানিক হালকা হলো। অমলবাবু হ্যারিকেনটা উঁচিয়ে ধরে তপনের মুখখানা ভালো করে কয়েকবার দেখে নিয়ে
কাঁপা কাঁপা গলায় বললেন, ও তুমি? তা এত রাত অবধি কোথায় থাকো বাপু? তপন তেমন কিছু না বলে শুধু একটু হা হু দিয়ে তার পিছু পিছু ঘরে এসে ঢুকল। বুড়ো সারা শরীর কালো মোটা আরামদায়ক চাদরে ঢাকা, মাথায় মাংকি টুপি, পায়ে একজোড়া ছাল ওঠা কালো বুট, আর চোখে সেই চেনা মোটা ফ্রেমের চশমাটা। কয়েক সেকেন্ড বাদে টর্চ হাতে দরজার বাইরে এসে সাইকেলে চড়ে বসলো তপন। আর তৎক্ষণাৎ অমলবাবুর বাড়ির মোটা লোহার দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। ঠান্ডায় কাঁপতে কাঁপতে সাইকেল চালাতে থাকলো তপন। ইতিমধ্যে হাতের দস্তানা জোড়া গলিয়ে নিয়েছিল, আর সময় কাটাতে গুনগুনিয়ে সুর ভাজতে শুরু করে। প্রায় 10 মিনিট এইভাবেই যাওয়ার পর হঠাৎ যেন আবহাওয়ায় হালকা পরিবর্তন অনুভব করল। তপন ভাবল ঠান্ডাটা বোধহয় একটু বেশি, তাই গায়ে এরম হুল ফোটাচ্ছে। চারদিকে তাকিয়ে দেখলো অন্ধকারে ডুবে থাকা বাড়িঘর গাছপালাগুলো কেমন যেন রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। শির দাঁড়াবে ঠান্ডা কিছু একটা যেন নিচের দিকে অনবরত নেমে যেতে থাকলো। সাইকেলের প্যাডেলে ও জোরে চাপ দিল, কিন্তু সাইকেলটা আগের মতো আর টানতে পারল না। পা দুটো যেন ঠান্ডায় জমে গেছে। মনে হলো সাইকেলের পেছনে কেউ যেন বিশাল পাথর বেঁধে দিয়েছে, আর ও সেটাকে কোনোভাবে টেনে নিয়ে চলেছে। ভয়ে শরীরের ভারসাম্য যেন হারিয়ে ফেলল তপন। আরও একবার সাইকেলের গতি বাড়ানোর ব্যর্থ চেষ্টা করল, আর ঠিক তখনই ওর পিঠে এক হিমশীতল হাতের থাবা এঁটে বসল। সাথে সাথে তপন বীভৎস এক চিৎকার করে সাইকেল থেকে গড়িয়ে পড়ল। কিছু সময় পর মনে হলো থাবাটা যেন সরে গেছে, তবে পিঠের সে জায়গাটা এখনো ঠান্ডা হয়ে রয়েছে। আস্তে আস্তে ও উঠে দাঁড়ালো। ঘোর মাতালের মতো ওর পা দুটো কেঁপে চলেছে, আর গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। 2-3 বার ঢোক গিলে টিমটিমে টর্চের আলোয় চারপাশটা দেখলো। তারপর ভয়ার্ত কাঁদো কাঁদো গলায় চেঁচিয়ে উঠে বলল, কে তুমি? কি চাও? গলার আওয়াজ তো দূরের কথা, ছোটখাটো কোনো শব্দ এসে কানে পৌঁছল না। সাইকেলটা দুহাতে চেপে ধরে আবারও একবার চিৎকার করল, কে তুমি? কি চাও আমার কাছে? কয়েক সেকেন্ড কোনো সাড়া নেই। তারপর হঠাৎই এক সময় অমাবস্যার ঘন কালো অন্ধকার ফুঁড়ে ঠিক ওর কানের সামনে অশরীরীটা মৃদু ফাঁপা আর ভয়ানক ভাঙা ভাঙা স্বরে বলে উঠল, আমি কে? কিভাবে তা জেনে? সাইকেলটা চালাও, দ্রুত চালাও, তোমার কোনো ক্ষতি করব না, অন্যথায় তুমি শেষ। শব্দের সাথে বেরোনো মুখের ঠান্ডা বাতাস তপনের এক কান দিয়ে ঢুকে অন্য কান ফুঁড়ে বেরিয়ে গেল, আর বীভৎস এক দুর্গন্ধে সারা গা গুলিয়ে উঠল। আর কোনো কথা না বলে সাইকেলে চড়ে বসলো তপন। তারপর প্যাডেল করতে গিয়ে এবারেও সেই একই কাণ্ড। সাইকেলটা টানতে গিয়েও টানতে পারল না, কোনো রকমে গড়িয়ে চলল যা। এক সময় সাইকেলটা 4 মাথা রাস্তার মোড়ে এসে পড়ল। তপন দেখল, আরে এটাই তো নীলগঞ্জ মোড়। মোড়ের বাম হাতি রাস্তাটায় নামলেই আর 10 মিনিটের পথ। প্রথমে পড়বে সে ফাঁকা মাঠ, তারপর ওর বাড়ি। মনে পড়ল মাঠের মাঝখানে ভৌতিক সেই পোড়ো বাড়িটার কথা। কত না আজব, কত না ভয়ঙ্কর সব কাণ্ড ছোটবেলা থেকেই ও শুনে এসেছে ওই বাড়িটাকে ঘিরে। গায়ের লোকেদের বলতে শুনেছে ওই বাড়িতে গভীর অমাবস্যা রাতে নাকি সারা রাত জুড়ে চলে ভূতেদের তাণ্ডব। তারা পথিকদের ভুল পথে চালিত করে মজা দেখে, আর তাদের থলির ভেতরে থাকা খাবার দাবার ফলমূল সবই আত্মসাৎ করে ফেলে। ঘণ্টাখানেক আগে অবধি তপন এ সকল রটনাগুলোকে
এতটুকুও পাত্তা দেয়নি। কিন্তু আজ এই গভীর অমাবস্যার রাতে দাঁড়িয়ে এক বীভৎস নতুন অভিজ্ঞতা হলো ওর। ঘটনা রটনা, বিশ্বাস আর অবিশ্বাসের মাঝের সুদৃঢ় প্রাচীরটা যেন এক নিমেষেই ভেঙে গেল। অবশেষে তপন এসে পৌঁছলো সেই পোড়ো বাড়িটার রাস্তাটায়। বহুদিনের চেনা পথটা আজ যেন অচেনা ঠেকছে ওর। কিছুক্ষণ আগে অবধি চারিদিকটা ছিল ঘন অন্ধকারে ঢাকা, কিন্তু এ পথে পৌঁছেই দেখে কোথা থেকে মৃদু মৃদু সব আলো পড়েছে বড় বড় বট, অশ্বত্থ, শেওড়া গাছের চূড়াগুলোতে। কি বিভৎস গা ছমছমে সেই আবহাওয়া! কোনো একদল অশরীরী অতিথির অপেক্ষায় পুরো বাড়িটা যেন সেজে গুজে বসে আছে। সাইকেলের কেরিয়ার জুড়ে বিরাজমান অশরীরীটা তখন আর অতটা ভীতির সঞ্চার করছিল না। তার ঠান্ডা হাতের থাবাটাকেও তপনের দেহ যেন মানিয়ে নিয়েছিল। মনে মনেও ভাবল, একবারে মাঠ পেরোতে পারলেই বাঁচে। পেছনের অশরীরীটা কোথায় চলেছে? ওর সাথে বাড়ি অবধি যাবে নাকি কে জানে। এই সকল ভাবতে ভাবতেই হঠাৎ এক জোরালো ঠেলা খেয়ে তপন সাইকেল থেকে ছিটকে গড়িয়ে পড়ল পোড়ো বাড়ির উল্টো দিকের নিচু মাঠটাতে। মাঠের মাঝখানে চিত হয়ে পড়েই দেখল রাস্তার পাশে ঝুলে থাকা বটের ডালটা ধরে কেউ যেন হুড়মুড় করে গাছে চড়ে বসল। এতক্ষণ সঙ্গে আসা অশরীরীটাই হবে বোধহয়। তারপর হঠাৎ পোড়ো বাড়িটার সমস্ত গাছপালা জুড়ে এক জোরালো আলোড়ন শুরু হলো, সাথে বিকট সব চিৎকার। সহস্র অশরীরীর দাপাদাপিতেই বোধহয় গাছের ডালগুলো হুড়মুড় করে একসাথে ভেঙে পড়ল। মাঠ ঘাট সব কাঁপতে শুরু করলো, আর ঘাস বিছানো সমতল মাঠটায় অজস্র ফাটলে ভরে গেল। পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ানোর সামর্থ্য ছিল না ওর, তবুও বহু কষ্টে কোনো রকমে উঠে কাতরাতে কাতরাতে বাড়ি ফিরল। মুখ হাত পাটা ভালো করে ধুয়ে নরম বিছানায় শরীরটাকে টান টান করে মেলে ধরল। সারা দেহে অসহ্য ব্যথা। থার্মোমিটারে দেহের তাপমাত্রা ধরা পড়ল 103 ডিগ্রি ফারেনহাইট। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখল গায়ের ব্যথার বিন্দুমাত্রও নেই, শরীরের তাপমাত্রাও পুরোপুরি স্বাভাবিক। গতকাল রাতের ঘটনাটাও আর ততটা দগদগে ঠেকছে না। ও দেখল সাইকেলের কিছু কিছু জায়গা দুমড়ে বেঁকে গেছে। রোজকার মতো সকালে মা বাজারে থলে দিয়ে গেল। তপন সাইকেল নিয়ে বের হলো বাজারে যাবার জন্য। ওদের বাজারটা ছিল নীলগঞ্জ মোড়ে। সেই একই পথে চলে ও এসে পৌঁছলো সেই পোড়ো বাড়িটার সামনে, আর ভালো করে দেখতে লাগলো চারিদিকে, কিন্তু অস্বাভাবিক কিছুই দেখতে পেল না। গাছগুলো সব আগের মতোই ডালপালা মেরে দাঁড়িয়ে আছে। সবুজ মাঠে ভরা মাঠটাও ঠিক আগের মতোই সমতল। তপনের চিন্তা করার শক্তি যেন হারিয়ে গেছে। আগের রাতের সমস্ত দৃশ্যের সঙ্গে আজ আর কিছুই মেলাতে পারছে না ও। ওর মনে হলো ওই পোড়ো বাড়িটা, ওই গাছগুলো, ওই মাঠটা সবই যেন ওকে দেখে হাসছে। গল্পটি এখানেই শেষ হলো। আশা করি ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো আমি এই রকমই আরেকটি গল্প নিয়ে। ধন্যবাদ।